আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এ কামনাই করি। আমার আজকের এই ব্লগটা কিন্তু পরশুদিন রেকর্ড করেছিলাম, মানে শুক্রবারে। তো শুক্রবার আমি তো তেমন কাজ রাখি না। সকালে উঠে মনটাও ভালো হয়ে গেল। অনেকদিন পর খুব সুন্দর একটা সকাল। আর সেই সাথে এই যে দেখেন এই ফুলটা, এটার নাম অনেকেই জানতে চেয়েছেন। আগেও বলেছিলাম, আজকে আবার বলছি, এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই। তো সকালে দেখি যে খুব সুন্দর করে এগুলো ফুটে আছে। আর একটা কি জানেন, আমার গ্রামের বাড়িতে এই ফুলগুলো ঝাঁকে ঝাঁকে ফুটে, এত ভালো লাগে। অনেক দিন হলো বাড়িতে যেতেও পারছি না, তাই দেখতেও পারছি না, আর আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না। এখন আপনাদেরকে নিয়ে আমি যাব আমার ছাদে। আর গত রাতে কিন্তু বৃষ্টি হয় নাই, তার মানে সবগুলো গাছের মাটি শুকিয়ে গেছে। আগেরও কিছু গাছ ছিল, আর তো নিশ্চয়ই দেখেছেন যে নতুন কিছু গাছ আমি কিনেছি। তো সেগুলোকে পানি দেয়া, সেই সাথে দেখে আসা, দুটোই একবারে হয়ে যাবে। আমার একটা খুব স্বস্তির কারণ এখন আপনাদের সাথে শেয়ার করব। মানে আমার হাজবেন্ড কিন্তু প্রত্যেক শুক্রবারে কুমিল্লায় রুগী দেখতো, বৃহস্পতিবার বিকালে যেত আর শুক্রবার রাতে রুগী দেখে ফিরে আসতো। জানেন, আমার খুব টেনশন হতো যে শীতের কুয়াশা বা এই যে বর্ষাকাল এই যে যাচ্ছে কিভাবে কি হয়, খুব ভয় লাগতো রাত বিরাতে আসে। তো এখন আর সেই টেনশনটা আমার করা লাগছে না, কারণ এখন থেকে আমার হাজবেন্ড ঢাকাতেই থাকবে। আর এটাই হচ্ছে আমার একটা বড় রকম স্বস্তি। মনে হয় আমরা বুড়িয়ে গেছি, বয়স হচ্ছে, আর নানা রকম দুশ্চিন্তা চারিদিক থেকে ঘিরে ধরছে আমাদেরকে। তার মধ্যেও যতটুকু পারি দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করে যাওয়া আর কি। এদিকে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটা আম কিন্তু ছিঁড়ে নিয়েছি, আর গাছের মাটিটা একদম শুকিয়ে গেছে। আসলে এটাই হচ্ছে মাটিতে গাছ লাগানো আর টবের মাটিতে গাছ লাগানোর মধ্যে পার্থক্য। যাই হোক, এখন আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। সেটা হলো আমার এই যে ফুল গাছটা, এটা হয়তো অনেকে চিনেন, তবে যারা চিনেন না তাদেরকে আমি পরে জানাবো এই ফুলটার নাম কি। এবার যারা চিনেন তারা আমাকে বলবেন যেটার নাম কি। আমার খুব ভালো লাগে। ছাদের এই কর্নারের এই কয়টা গাছ কিন্তু আমার। মাঝে মাঝে এগুলোকে বাসায় নিয়ে যাই, আবার মাঝে মাঝে ছাদে এনে রেখে দিই। আর একটা মেহেদি গাছ গত বছর লাগিয়েছিলাম, একদম ছোট্ট চারা একটা গাছ। তো সেটা থেকে যে কত বড় একটা গাছ হয়েছে, অবশ্য তার মাথাটা আমাদের সুপারভাইজার কেটে দিয়েছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, তাহলে বুঝতে পারতেন। এইদিকে আমি বাসায় চলে এসেছি, আর রান্নাঘরে যা যা রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন এই ডিভান কাম বেডটা একটু খুলে দেখাবো। এটা আমি আগে অনেকবার দেখিয়েছি, তারপরেও আবার গত ভিডিওতে মানে গত ব্লগে জুবাইদা আরজু লিখেছিলেন, সালাম আপা, আপনার ডিভান কাম বেডটা একটু ভালো মতো দেখানো যাবে? আমি এটা কিনতে চাচ্ছি, মাপটাও যদি একটু বলতেন। অ্যাকুরেট মাপটা তো বলতে পারবো না, তবে যখন খুলে এরকম বড় করি তখন কিন্তু 5 বাই 7 ফিটের একটা খাট হয়ে যায়। এটার সুবিধা হলো চাইলে এরকম বড় করেও একটা খাটের মতো ইউজ করা যায়। তো সেক্ষেত্রে আমি একটা বড় তোষক এটার উপরে আবার বিছিয়ে দিই। আর চাইলে সিঙ্গেল সিঙ্গেল করে দুটো খাট হিসেবেও ইউজ করা যায়। তবে হাতিলের দুটো ম্যাট্রেসের সাথে এরকম দুটো পাতলা ম্যাট্রেস মানে দুটো তোষক বানিয়ে রাখলে বেশি ভালো হয় আর কি। যাই হোক, এই যে একটার উপর আবার একটা তুলে দিলাম, এবার চাদরটাকে এটার উপরে বিছিয়ে কুশন দিয়ে সাজিয়ে নিলে সুন্দর একটা ডিভানের মতো হয়ে যায়। ব্যাস, এবার আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে। আশা করছি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। এছাড়াও গত ব্লগে পিয়াল জানতে চেয়েছেন বল পেন পর্দা কি কেনা না বানিয়েছেন। সেই সাথে আরও একজনের নামটা আমি বলতে পারবো না, মানে আইডিটার নামটা হচ্ছে SPYONYTM4Q। যাই হোক, উনিও জানতে চেয়েছিলেন আপু পর্দাগুলো কোত্থেকে কিনেছেন। আসলে এই বল প্রিন্টের পর্দাগুলো আমি অনলাইন পেজ ডার্ক লিফ থেকে কিনেছি, ডার্ক লিফ থেকে। আর অ্যাট সোনিয়াস ওয়ার্ল্ড জানতে চেয়েছিলে আপু ডিভানের উপর থেকে যে পুরনো চাদরটা উঠিয়েছো ওইটা কোথা থেকে নিয়েছো। ওইটা আড়ং থেকে নিয়েছি। এইদিকে রান্নাঘরে ঢুকে আমি কিন্তু মুরগির মশলা কষতে দিয়ে এখন এই তেলের বোতলটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে এর আগে তেলের এই জারটা কিনেছিলাম, মানে বোতলটা, সেটাতে তেল ভরে নিয়েছি। যদিও পরিমাণে খুব বেশি তেল কিন্তু এটার মধ্যে রাখা যাবে না, দেখা যাবে যে 2 দিন পর পরই বোতলটা ভরতে হচ্ছে। আর এইদিকে আমি কি সবজি রান্না করব সেটা নিয়ে পুরো কনফিউজ। চাল কুমড়ো রান্না করব না লাউ রান্না করব। তো মুরগির মশলা কষে গিয়েছে, মুরগিটা একটু মানে মশলাতে দিয়ে তারপর যেটা হোক একটা কেটে নিব।
বেশিরভাগ সময় মাসুম বাজার করলে এই ঝামেলাটায় পড়ি আর কি, মানে সব কিছু এলোমেলো লাগে যে কোনটা রেখে কোনটা রান্না করব। আমার হাজব্যান্ড তো সবসময় বাজার করতে পারে না, তো যেদিন বাজার করে তারপরের কয়েকদিন আমার শুধু এই টেনশনই থাকে যে কি আগে লাউ খাবো, না আগে ঢেঁড়সটা শেষ করব, না আগে কচুটা রান্না করব। পুরো কনফিউজ থাকি যে কোনটা রেখে কোনটা রান্না করব। মাই র লাইফ গত ব্লগে লিখেছ, আপু গত সপ্তাহে আমাদের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, গ্রামে গিয়ে নিচে দাঁড়িয়ে দেখেছি আর আনন্দ অশ্রু উপভোগ করেছি। কতগুলো বসন্ত পার করলাম এভাবে নীরবে কাঁদবো বলে। আসলে এই অনুভূতিটা যে কেমন সেটা তো আমি জানি, কারণ এই অনুভূতির মধ্যে দিয়ে আমিও গিয়েছি। সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমার এই যে তুমি তোমার এই আনন্দটা আমার সাথে ভাগ করে নিতে চেয়েছো। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। তো তোমার এই আশা আল্লাহ পূরণ করুক, একদম মনের মতো একটা বাড়ি হোক তোমার। আচ্ছা, সোমা ধর লিখেছ, ভিডিওগুলো খুব ছোট হয়, আরও একটু বড় হলে ভালো লাগতো। চাইলে কিন্তু ভিডিও অনেক বড় করা যায়, কারণ একটা সংসারে তো অনেক কাজ থাকে, সব থেকেই যদি একটু একটু করে ক্লিপ নেই তাহলে তো ভিডিও অনেক বড় হয়েই যায়। কিন্তু যখন আমি আমার কাজগুলো থেকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিতে শুরু করব, তখন দেখা যাবে যে ওই কাজগুলো পিছিয়ে যাচ্ছে আর আমার সময়টাও ঠিকমতো আমি ব্যবহার করতে পারছি না। তো আমার নিজের জন্য যেই সময়টুকু আমি বরাদ্দ রাখি সেই সময়টুকুতে আমি কিন্তু এই ভিডিওটা বানাই, তাও আমার অনেক কষ্ট হয়। আরও কত যে কারণ থাকে যেগুলো বলা হয় না বা শেয়ার করা হয় না, যায় না আর কি। তো সে কারণেই ভিডিওটা বড় বানানো হয় না। আরও একটা সংশয় থেকেও ভিডিও বড় বানাই না, সেটা হলো রিল দেখার যুগে কেউ কি আর বড় ভিডিও ধৈর্য ধরে দেখবে? দেখা যাবে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন অনেক কমে গেছে। তো এইসব সংশয় থেকেই আসলে বড় ভিডিও আর বানাই না। মৌসুমি লাইক লিখেছ, তোমাকে ভীষণ ভালো লাগে, প্রতিদিন তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, খুব ভালো থেকো। প্রত্যেক দিন ভিডিওর অপেক্ষায় থাকো জেনে এত ভালো লাগলো, কিন্তু আমি সপ্তাহে 2টার বেশি ভিডিও দিতে পারি না, এটা আমার দুর্ভাগ্য বা আমার অক্ষমতা, যেটাই বলো না কেন। সুন্দর করে কমেন্ট করেছো, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। এদিকে তুহিন অড্রে লিখেছ, আপু কেন জানি না আজ তোমার কণ্ঠে ভীষণ উৎফুল্লতা প্রকাশ পেয়েছে, অনেক ভালো লাগা নিয়ে ভিডিওটা দেখলাম। আজকে ডাইনিং এরিয়াটা খুব মানিয়েছে জানো, পর্দাগুলো এত ভালো লাগছে, পানির পাত্রটার কথা আর নাই বলি, সব মিলিয়ে দারুণ সব কিছু। থ্যাংক ইউ তুহিন অড্রে। ওই পানির পাত্রটা তো আমারও খুব পছন্দের, এই জন্য আমি খুব একটা ইউজ করি না। আমার নানুর ছিল এটা, নানুর পরে আম্মার কাছ থেকে আমি পেয়েছি। এদিকে আমি কিন্তু লাউ রান্না করেছি, লাল শাক ভাজি করেছি, তারপর ইলিশ মাছ রান্নাও করেছি, আবার একটু ভেজেছি, আর মুরগি তো সবার আগে রান্না করলাম। আমি বেশিরভাগ সময় কিন্তু আমার দাদির কথা বলি, কারণ দাদির সংস্পর্শে দাদির কাছাকাছি সময় তো বেশিরভাগ থেকেছি, এজন্য দাদির কথা দাদির আচরণ আমাকে অনেক প্রভাবিত করে। তবে কখনো আমার নানুর কথা খুব একটা বলা হয় না। আজকে নানুর নামটা নিতে একটা কথা আমার ভাবনা এলো, সেটা হলো আমরা অনেকেই আছি যারা আমাদের বাবা মাকে মোটেও প্রায়োরিটি দেই না। টেক কেয়ারটা হয়তো করি, করতে বাধ্য হই বলে, তবে একটুও প্রাধান্য দেই না, অথচ তারা কিন্তু মনে মনে প্রাধান্যটাই চায়। কারণ আমরা একটা সময় ভুলেই যাই বড় হতে হতে যে এক সময় এই বাবা মাই আমাদের ছিল শক্তি, আশ্রয়, অবলম্বন। আমার গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে শুক্রবারে আমার বাসায় গেস্ট আসতে পারে, তার জন্য আমি ডাইনিং এরিয়াটা গুছিয়েছি। তো এরাই হলো সেই গেস্ট যাদের বাসায় আমরা এসছি আর কি। মানে আমাদের দাওয়াতটা পোস্টপন্ড হয়ে গেছে, আমরাই আগে দাওয়াত খেতে চলে এসেছি। আসলে ভাবির জন্মদিন ছিল, যেটা ভাবি একদম হাইড করে গেছে, আর এখানে এসে সেটা আমরা জানতে পেরেছি আর কি। আর ভাবি এত মিষ্টি করে দাওয়াত দিয়েছে, বলেছে যে যদি না আসি তাহলে ভাবি রোজা রাখবে, মানে ভাবি খাবে না। তো আমার এই কথাটা এত ভালো লেগেছে, আমি মাসুমকে বলেছি, আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। এদিকে ভাবি দেখেন কত কি আয়োজন করেছে, অনেক অনেক খাবার, সব খাবারগুলোই অনেক মজার ছিল। আর এই ভাবি কিন্তু আমার অনেক পছন্দের একজন মানুষ, আপনাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার সেই মিষ্টি ভাবি, যার জন্মদিন ছিল। তো ভাবিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসলে ভাবি ভাই দুজনেই অমায়িক মানুষ, দুজনেই খুব ভালো। তো খুব সুন্দর একটা সময় কাটিয়ে আমরা দুইজন বেরিয়ে পড়লাম ছুটির দিন উপভোগ করতে। অনেক অনেক বছর পর এই শুক্রবারটা আমাদের কাছে এলো ছুটির দিন হিসেবে, আমরা বেড়াতে বের হলাম।
আর এত সুন্দর মানে চারিদিকে ফুলগুলো ফুটে আছে। প্রত্যেক বছর আমি একবার হলেও চেষ্টা করি এখানে আসতে। এখানে এই সময় আকাশটা মনে হয় যেন একদম নিচে নেমে আসে। যদিও চারদিকটা মেঘলা হয়ে যাওয়াতে আকাশটা শেয়ার করতে পারলাম না। সেতুর উপরে পৌঁছতে না পৌঁছতেই সন্ধ্যা নেমে গেল। আর যতবার এখানে আসি আমার ভেতরটা হালকা হয়ে গেছে এরকম একটা অনুভূতি হয়। তো যাই হোক, আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।